আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ভিডিওর প্রথমেই বলে দেই যে আজকের ভিডিওটা আসলে একটু লম্বা হবে। ধৈর্য সহকারে সবাই দেখবেন, কারণ আজকে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব ফার্মিংয়ের উপর। যেহেতু আজকে বছরের শেষ দিন, সো এই বিগত এক বছর আমি ফার্মিংয়ের সেক্টরে ঢুকে কি পেলাম, কতটুকু কি শিখলাম না শিখলাম, সবগুলো আজকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সো শুরু করার আগে আমি দেখাই আপনাদেরকে, আমি গত 4 দিন আগে যে পাখি বোর্ডিংয়ে দিছিলাম, আলহামদুলিল্লাহ পাখিগুলোর অবস্থা এই যে দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে, খুব বেশি একটা পাখি মারা যায়নি। যেমন এই যে দেখতে পারতেছেন, এখানে প্রায় 8টার মতো পাখি মারা গেছে। এই 8টা পাখি ছিল আপনার, সবগুলাই ছিল ওদের পা প্যারালাইজ ছিল। সো অন্যান্য পাখির পায়ের নিচে পড়ে মারা গেছে, শুধু একটা পাখি পানিতে পড়ে মারা গেছে, ওইটা নর্মাল। প্লাস এইখানে আরও 7-8টার মতো পাখি আছে, এগুলা মারা গেছে। এই টোটাল পাখির মধ্যে শুধু একটা পাখি পানিতে পড়ে মারা গেছে, বাকিগুলো ছিল যে প্যারালাইজ ছিল, পা বাঁকা ছিল, তাই অন্যান্য পাখির নিচে পড়ে মারা গেছে। আলহামদুলিল্লাহ 800 বাচ্চার মধ্যে 15-16টা পাখি মারা যাওয়াটা এটা খুবই নর্মাল। আসলে ওইটা আপনার লিস্টেই আসে না, আপনার মারা যাওয়ার বা ডেথ রেশিও যে লিস্ট আছে ওইটার মধ্যে পড়ে না এটা। আলহামদুলিল্লাহ যেমনটা দেখতে পারতেছেন বাচ্চাগুলা, এই যে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আল্লাহর রহমতে। এখানে বাচ্চা কম, তাই একটা ব্রোডারই হয়ে গেছে। আমার এই ব্রোডারটা এখনও খালি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ব্রোডারটা আবার ফিল আপ হয়ে যাবে, কারণ আমার খুব তাড়াতাড়ি আবার বাচ্চা নামবে ইনশাল্লাহ। আশা করতেছি যে 3 তারিখ বা 4 তারিখ বাচ্চা নেমে যাবে। সো যেটা বলতেছিলাম যে আমি এই একটা বছরের মধ্যে কি শিখলাম না শিখলাম, তারপর আমার কতটুকু লাভ হয়েছে লস হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করি এখন। বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি সবসময় বলি যে আমার ভিডিওটা তাদের জন্য যারা ফার্মিং সেক্টরে নতুন ঢুকতে চান বা নতুন ঢুকছেন, সামনে কি করবেন না করবেন ওইটা অনেস্ট একটা যে রিভিউ, ওইটা ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি কি আপডেট করতেছি না করতেছি, কীভাবে কী করতেছি, আমি সব কিছু দেখানোর চেষ্টা করি। আর যখন একই জিনিস বারবার দেখাতে হয় তখন আমি আর ভিডিও করি না, না করে আমি গ্যাপ দিয়ে দিই, যার কারণে অনেক সময় আমার ভিডিওর মধ্যে 1 মাস 2 মাস পর্যন্ত গ্যাপ পড়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ বিগত বছরের মধ্যে মনে করেন অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। এগুলোর মধ্যে আমি ভালো যে কাজটা করছি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি নিজে একটা ইনকিউবেটর বানাইতে পারছি, যে এটা আমার সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। এইটা আসলে মানে আমাদের মতো নিউ কামার যারা, একদম নতুন যারা, তার জন্য আসলে এটা মানে অনলাইন ঘেটে আপনার বুদ্ধি বের করে যে কিভাবে বানাতে হয় ওইটা বের করাটা একটা চাপ ছিল। তারপরে যে আপনার এটা যে হ্যাচার, এটা তো সম্পূর্ণ আর জানাই হয়েছিল, কারণ প্রথমে সেটার বানাইছিলাম, সেটারটাই অনেক হার্ড, হ্যাচারটা খুব একটা হার্ড না। তারপর আস্তে আস্তে শিখলাম যে কীভাবে কস্ট কাটিং করতে হয় ব্যবসা করতে গিয়ে। তারপর আপনার বাচ্চা ডেলিভারি ক্ষেত্রে, ডিম ডেলিভারি ক্ষেত্রে কী করতে হয়, সবগুলোই আসলে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হয়। অভিজ্ঞতা মানে আপনি যখন কাজে নামবেন তখনই আপনি একমাত্র শিখতে পারবেন, আদারওয়াইজ আসলে এটা শেখার কোনো অপশন নাই। কারণ একজন ভাইয়া এক রকম কাজ করে। সাপোজ আমি আমার বাসায় বসে আমার জায়গাতে আমি কীভাবে কাজ করতেছি, এটা সম্পূর্ণ হচ্ছে আমার পারিপার্শ্বিক যে বিষয় আছে ওইটার উপর ডিপেন্ড করে আমি কাজ করতেছি। এখন মনে করেন যে আরেকজন আছে, আরেকটা ভাইয়া আছে অন্য জায়গায় থাকে, উনি তার পারিপার্শ্বিক যে অবস্থা আছে ওটার উপর ডিপেন্ড করে ব্যবসা করতেছে। তো আমাদের দুজনেরটা মিলবে না। হ্যাঁ, হতে পারে আমরা দুজনেই সাকসেসফুল, তবে অবশ্যই আমাদের যে সিস্টেম আছে পালন করার ওইটা মিলবে না। তবে হ্যাঁ, বেসিক কিছু জিনিস থাকে যেগুলা আপনাকে অবশ্যই পাখি পালনের ক্ষেত্রে বা মুরগি হোক বা পুরো এই পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে যখনই আপনি কোনো কিছু শুরু করতে যাবেন অবশ্যই 3-4টা বেসিক জিনিস মাথায় রাখবেন। প্রথমে হচ্ছে যে আপনার ম্যানেজমেন্টের যে বিষয়টা, ম্যানেজমেন্ট বলতে এখানে অনেক কিছু বোঝায়। এক হচ্ছে লিটার সিস্টেম, যদি লিটারে পালেন। 2 হচ্ছে গিয়ে তাদের সবসময় ফ্রেশ পানি সরবরাহ করা।
3 নম্বর হচ্ছে যে তাদের গুণগত মান সম্পন্ন খানি বা খাবার আপনি করবেন, কনফার্ম করবেন যে কোম্পানির খাবার খাওয়ালে ভালো রেজাল্ট আসবে ওইটা। আর 4 নম্বর হচ্ছে গিয়ে যে যদি পাখি বা মুরগি সম্পর্কে আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে ওদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে, যে ওদের অ্যাক্টিভিটি দেখে বা ওদের ওদের পায়খানা দেখে বুঝতে হবে যে আসলে পাখি বা মুরগিগুলা কী রোগে আক্রান্ত হয়েছে, ওইটা শেখাটা খুব বেশি জরুরি। কারণ আপনারা ডিপেন্ডেন্ট থাকতে পারেন আপনাদের আশেপাশে ডাক্তারের উপর, সমস্যা নাই, ওইটাও একটা ভালো অপশন। কিন্তু আপনি বলা মাত্রই তো ডাক্তার পেয়ে যাবেন না। সাপোজ মনে করেন রাত্রে আপনার একটা সমস্যা হয়েছে, এখন আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি আপনার বাসায় ওষুধ থাকেও আপনি জানেন না আপনি কোন ওষুধটা খাওয়াবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিছু বেসিক নলেজ থাকা উচিত, বা কিভাবে অনলাইন থেকে ঘেটে বের করতে হয় যে কোন রোগের জন্য কী সিমটম আর কী ঔষধ, এগুলো যদি খুঁজে বের করতে পারেন অথেন্টিক সোর্স থেকে, তাহলে ওটা শিখে রাখবেন, ওটা আসলে খুবই জরুরি ভাই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যে এইগুলো তো বেসিক জিনিস ফার্মিংয়ের ক্ষেত্রে। প্লাস হচ্ছে তারপর আরেকটা হচ্ছে ফার্মিং স্টার্ট হয়ে গেলে যখন আপনি বড় পরিসরে করতে যাবেন, তখন অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল যে আপনার যে ব্যাকআপ যেটা, ওইটা খুব বেশি প্রয়োজন পড়ে। কারণ আমি বলি যে সবাই জানেন প্রথমে কিন্তু আমি ডিমের পাখি নিয়েছিলাম বাজারে ডিম বিক্রি করার জন্য। সো ওই ডিমের পাখি বিক্রি করার পর দেখলাম যে সামান্য প্রফিট আসে, কিন্তু আমার যতগুলো পাখি ছিল তার থেকে অনেক ডিম কম আসে, কারণ আমার এখানে প্যারেন্টস হয়ে গেছিলো, অনেকগুলো পুরুষ বের হয়ে গেছিলো। তারপর ভাবলাম যে প্যারেন্টস যখন হয়ে গেছে তাহলে আমি একটা ইনকিউবেটার নেই। এই যে ইনকিউবেটারটা নিয়েছিলাম, যারা আমার প্রথম দিকে ভিডিও দেখছিলেন সবাই জানেন, এটা নিয়েছিলাম, নিয়ে এটা দিয়ে আস্তে আস্তে শিখলাম। শেখার পর 2-1বার বাচ্চা বিক্রি করলাম। বিক্রি করার পর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু বড় পরিসরে করতে চাই, তাই ইনকিউবেটারটা নেই। ইনকিউবেটার কেনার জন্য আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, ওনারা যে প্রাইস বলছে আর আমার মন মতো যেভাবে আমি চাইছিলাম ওনারা দিতে পারেন নাই, একটু ওভার প্রাইস ছিল। তো ভাবলাম যে এত টাকা কেন লাগবে, তার থেকে নিজেই ট্রাই করি। বিসমিল্লাহ বলে ট্রাই করছি, আলহামদুলিল্লাহ এখন তো আমি পারতেছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুল। আমি এখন নিজে মেশিন বানাতে পারি। তারপর হচ্ছে গিয়ে যে মেশিন বানানোর পর এখন আস্তে আস্তে যেহেতু আমি পাখি বিক্রি আমার বাড়ছে, পাখি বিক্রি বাড়ছে বলতে আমি আস্তে আস্তে পাখি ফুটানোর যে রেশিওটা ওটা বাড়াইছি। প্রথমে 200 ডিম দিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি প্রায় 1200 থেকে 1500 ডিম বসাই। সামনে আরও বসানোর ইচ্ছা আছে। এই যে গত 2 মাস যারা আমার ভিডিও দেখছেন, আমার ঘরে যে পাখি ভর্তি ছিল, তখন তো আমি 4 দিন পর পর আমার প্রায় 800-900 করে পাখি বের হয়েছে, 700 থেকে 900 এবার পাখি বের হয়েছে। সো তো আসলে তখন বের করার পর একটা জিনিস বুঝতে পারলাম, জিনিসটা হচ্ছে গিয়ে যে আসলে পাখি বেশি বের করে ফেলছি, বের করার ফলে আমি বিক্রি করতে গিয়ে আমার আসলে অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা বলতে খুব বেশি কষ্ট হয়েছে। কারণ পাখি বেশি, বাজারে অলরেডি পাখি সয়লাভ, অনেক বেশি পাখি ছিল, প্লাস প্রাইসটাও অনেক কমে গেছিলো। সো ওই অবস্থায় পাখি বিক্রি করাটা অনেক টাফ। এক তো কাস্টমার পাওয়া যায় না, সেকেন্ডলি হচ্ছে যে আপনার অনেক কম প্রাইসে দিতে হয়। আপনি যখন ব্যবসা শুরু করবেন ভাই, তখন তো অবশ্যই আপনার টার্গেট থাকবে যে আমি এতগুলো বিক্রি করে আমি এত টাকা ইনকাম করব বা এতটুকু প্রফিট করব। যখন প্রফিটটা আসে না, তখন আসলে অনেক খারাপ লাগে। আর খারাপ লাগারই কথা, আপনি পরিশ্রম দিলেন, 2জন মানুষও রাখলেন, তাদের বেতন দিলেন, হ্যাচারি খরচ আছে ওইটা দিলেন, দেওয়ার পরে যখন আপনি মন মতো রেজাল্ট পান না, তখন আসলে মন খারাপ হওয়ারই কথা, এটাই স্বাভাবিক। তবে এইটা মাথায় রেখে আপনাদের আগাতে হবে যে এখন হয়তো বা আমার লাভ আসবে না, বা ইনভেস্টমেন্ট যা করবেন তা উঠে যাবে, অথবা আপনার লসও হতে পারে। যদি আপনি বড় পরিসরে যেতে চান ভাইয়া, তখন বলবো যে আমি মাইন্ডসেট করে যাইয়েন, যে লসের যে মাইন্ডসেটটা ওইটা মাথায় রাখেন, যে প্রথমে আমাকে লস খেতেই হবে, ওইটা মাথায় রেখে আগায়েন। আলহামদুলিল্লাহ যে এটা মানসিক একটা শক্তি পাবেন যে আমি তো জানি এটা লস হবে, সো আমি আগে যাই। আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা অবশ্যই থাকতে হবে। পাখি বা পোলট্রি সেক্টরের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপ যেটা, ওইটা সবচাইতে বেশি দরকার পড়ে আপনার খাবারের ক্ষেত্রে। কারণ ওই খাবারটাই একমাত্র কস্টলি, যা ফার্মিংয়ে আসলে খুব বেশি আমাদেরকে একটু যন্ত্রণা দেয়। যেমন আমার প্রায় লেয়ার স্টার্টার মিলিয়ে প্রায় অনেক সময় 25 থেকে 30 বস্তা, সামটাইমস 40 বস্তাও খাবার লাগে। সো ওইটা তো অনেক টাকা। ওই টাকাটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, সবসময় ব্যাকআপে রাখতে পারেন, তাহলে আপনি অনেকটা টেনশন ফ্রি থাকতে পারবেন, ইজিলি ব্যবসা করতে পারবেন। আর হচ্ছে গিয়ে যে
যদি মনে করেন যদি আমার মতো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে গিয়ে যে আমার আগের যে রানিং ডিম পাড়া পাখিগুলো ছিল কোনো একটা কারণে ওইগুলো অনেক আগে রিজেক্ট হয়ে গেছে, মানে ওই পাখিগুলা আমার যে পাখিগুলা ওই পাখিগুলা যে কোনোভাবে 8 মাস আপনার কন্টিনিউয়াসলি ডিম দেয়, বাট আমার পাখিগুলা 5 মাস ডিম দেওয়ার পরই ওরা আস্তে আস্তে ডিম কমাই দিছিল। কেন ওইটা করছে আমি জানি না, কোনো একটা কারণে রিজেক্ট হয়ে গেছিলো। সো ওই কারণে শুধু ওই পাখিটার ডিম কমে যাওয়ার কারণে কিন্তু আমার অনেক টাকা লস হয়েছে। যে এটা এখন আমি মানে এটা আমার নিজের পকেট থেকে আবার পুড়িয়ে দিতে হতো, আমার ব্যাকআপ হিসেবে নিজের পকেট থেকে আবার অ্যাড করতে হইতেছে, যেটা আমার জন্য একটা লস। সো এইভাবে মাথায় থাকতে হবে যে আপস অ্যান্ড ডাউন থাকবে, একবার প্রফিট হলে একবার লস হবে। আর হচ্ছে গিয়ে যে পাখি বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে মাংসের পাখি বিক্রির ক্ষেত্রে আপনারা অবশ্যই বাজারটা আগে যাচাই করবেন যে আপনারা পাখি বিক্রি করতে পারবেন কি না। যদি পাখি বিক্রি করতে না পারেন ভাই, শুধু শুধু পাখি তুলে হয়রানির শিকার হবেন, মন খারাপ হবে, আপনার লস হবে। সো আগে আপনি দেখেন, আপনি পাখি বিক্রি করতে যদি পারেন আপনি অবশ্যই পাখি তুলেন। আপনি যতটুকু বিক্রি করতে পারবেন তার থেকে কম পাখি নেবেন বা কম পাখি হ্যাচারে তুলবেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা কম। সাপোজ আপনি যে জায়গায় পাখি বিক্রি করবেন ওখানে হচ্ছে মাসে আপনার চাহিদা হচ্ছে আপনার সাপোজ 2,000 পাখি, আপনি ওই মার্কেটকে কেন্দ্র করে আপনি 3,000 পাখি তুলে নিলেন। সো দিন শেষে দেখা যাবে যে আপনার 1,000 পাখি আপনার ঘরে রয়ে গেছে, আর ওই পাখিটা তো একটা জীবন্ত জিনিস, ওটাকে তো খাওয়াতে হবে। সো ওই 1,000 পাখি একদিন থাকলে অনেক টাকার খাবার খায়। সো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনার বাজারে 2,000 আপনার প্রয়োজন থাকে, আপনি 1,800 পাখি তুলবেন, 200টা ছেড়ে দেবেন, সমস্যা নেই। ওই 1,800 পাখিটা থেকে আপনি মোটামুটি একটা প্রফিট পেতে পারবেন। সো তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে স্পেশালি যে এখন যে ঠান্ডার যে সিজন, যেটা এখন যেটা যাচ্ছে, অনেক বেশি ঠান্ডা আমাদের মৌলভীবাজার সদরে। বিগত 3 দিন ধরে তো সূর্যই দেখি নেই, অনেক বেশি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে যে অলরেডি আমার কোয়েল পাখির যে প্যারেন্টস আছে ওইগুলো অলরেডি ঠান্ডা লেগে গেছে, ওদেরকে আমি কোর্স করাচ্ছি ঠান্ডার, প্লাস হচ্ছে গিয়ে ওদের ডিমও কমে গেছে অনেকটা। আর ওইদিকে আমার টাইগারের যে প্যারেন্টস করছিলাম আমি, আপনাদেরকে হয়তো ভিডিও দেখানো হয়নি, তো ওইটাও ইনশাআল্লাহ ইয়েতে চলে আসছে, আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে, বাট খুব কম সংখ্যক ডিম দিচ্ছে, যদিও বয়সের আগে ওরা ডিমে চলে আসছে। সো আরও 1 মাস লাগবে ওরা পুরোপুরি ডিম আসতে, ওদেরও ঠান্ডা লাগছে এই নিয়ে 2 বার। সো এত প্রোটেকশন দেওয়ার পরেও ওদের ঠান্ডা লেগে যাচ্ছে, এটা খুব খারাপ জিনিস, এটা ভালো জিনিস না, এটাও খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে যে ফার্মি মুরগি আমার কয়েকটা আছে, প্যারেন্টস হিসাবে 5টা রাখছি। ওই পাখি ওই ফার্মি মুরগি থেকে যে বীজ ডিমগুলো এখন কালেকশন করতেছি বিগত 3-4 দিন ধরে, ওইগুলো ইনশাল্লাহ ভেরি সুন বসাবো। কারণ আমার কাছে যে ফার্মিগুলো আছে ওইগুলো একটু মানে অরিজিনাল ফার্মি আর কি, অরিজিনাল মিশরীয় ফার্মি, তাই চাচ্ছিলাম যে ওই বীজগুলো আমি রেখে দিতে, তাই আমি কিছু ডিম জমাচ্ছি, ওইগুলো বসিয়ে দেবো ইনশাল্লাহ ভেরি সুন। আর হচ্ছে যে আপনার যে এখন যে একটা অবস্থা, এই অবস্থা হচ্ছে সার্ভাইভাল টাইম, টু বি অনেস্ট। এখন আপনাদের মেইন টার্গেট থাকা উচিত কীভাবে আমার পাখি আর মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা যায়, সুস্থ রাখা যায়, এটাই। আর অতিরিক্ত গরমের সময় আর কিছু করার থাকে না, জাস্ট ফ্যান দিয়ে দিলেন, উপরে ফ্যান দিয়ে দিলেন আর ইলেকট্রোলাইট চালালেন কদিন পর পর, সো পাখি মুরগি একটু ভালো থাকে। আসলে ঠান্ডা একটু বেশি প্রবলেম করে পোলট্রি সেক্টরে, যেটা আমি বুঝতে পারলাম। সো ওইটা আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন যখন আপনারা ঢুকবেন। আর হচ্ছে গিয়ে আমি এই সারা বছর যা যা শিখলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর যা যা লস হয়েছে তাও তো শেয়ার করলাম। লস হওয়ার মধ্যে আমার কী কী লস হয়েছে, যে আমার পাখিগুলা যখন অসুস্থ হয়েছে, যেমন রানীক্ষেত, গাম্বুরা, আর হচ্ছে যে আমার রানিং পাখিগুলো যখন রিজেক্ট হয়ে গেছে, তখন আমার বড় ধরনের লস হয়েছে। আপনারা আমার 4-5 মাস আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমার খাঁচার মধ্যে অনেক ডিমের পাখি ছিল, তখন আমার 20 ডিমের কন্ট্রাক্ট ছিল, আমি প্রতি মাসে প্রায় 60,000 ডিম আমি সাপ্লাই দিতাম, 20 ডিম। সো ওই পাখিগুলোও আমার একটা অসুস্থ হয়ে ম্যাক্সিমাম পাখি মারা গেছিলো, যার কারণে আমার ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো, এখানে আমার একটা লস হয়েছে। সো লাভে লসে ব্যবসা, যদি আপনি লসটা কাভার করতে পারেন, যদি আপনি সয়ে নিতে পারেন লসগুলা, তাহলে আসলে পোলট্রি সেক্টর খারাপ না, আপনি করতে পারেন পোলট্রি সেক্টর। লাভে লসেই তো সব ব্যবসা, তো পোলট্রি সেক্টর করতে পারেন, আপনার মানে ক্যারিয়ার করতে পারেন, তবে অবশ্যই আপনার বাচ্চাটাকে যাচাই করবেন, তারপর ঢুকবেন, এইটাই আমি বলবো।
আর আলহামদুলিল্লাহ বাচ্চা ফোটানোর ক্ষেত্রে যে ব্রুডিংয়ের যে ব্যবস্থা যেটা ওইটা আপাতত আমি যে ঘরে রাখছি আমার আগের ঘরেই রাখছি, আমার যে ঘরে আগে ব্রুডিং করছিলাম ওইখানেই রাখছি। এখন হচ্ছে গিয়ে যে সব দরজা জানালা আটকাই দিছি যাতে ভিতরে ঠান্ডা না ঢুকে, তাই এখন বাচ্চারা ভালো আছে আলহামদুলিল্লাহ। আর যারা বাইরে একটা ঘরের মধ্যে বা যে ফার্মগুলো থাকে ফার্মগুলোতে যারা আপনারা বাচ্চা ব্রুডিং করেন তারা অবশ্যই পর্দা ফালিয়ে রাখবেন, প্লাস হচ্ছে গিয়ে যে ব্রুডারের উপরে পাতলা কাপড় দিয়ে রাখেন। ওইটা ছাড়া আসলে ভিতরে তাপ মেনটেন করা অলমোস্ট অসম্ভব। আর যদি মনে করেন যে তাপ নিয়ন্ত্রণে একটু কষ্ট হচ্ছে, আপনারা ব্রুডারে দয়া করে একটা লাগাই নেবেন, সার্কিট লাগাই নেবেন, যেটা তাপমাত্রা সার্কিট যেটা ওইটা লাগিয়ে নেবেন, প্রয়োজন হলে জ্বলবে নাহলে বন্ধ হবে। ওইটা আসলে ঠান্ডার জন্য খুব একটা উপকারী জিনিস। গরমের সময় তো আমরা একটা লাইট দিয়ে ব্রুডিং করতে পারি, দুইটা দিয়ে ব্রুডিং করতে পারি, এবার ঠান্ডার সময় তো ওভারহিট হয়ে গেলে বোঝা যায় না অনেক সময়। সো ওইটা লাগিয়ে রাখলে আবার আপনাদের অনেক উপকারে আসবে, প্রয়োজনের সময় জ্বলবে আর নাহলে বন্ধ হয়ে থাকবে। সো এতটুকুই আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কিছু জানার থাকলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আর আমি চেষ্টা করবো আজকে আমার ইনফরমেশনের মধ্যে আমার নাম্বার দিয়ে দেবো। যাদের পোলট্রি সেক্টর নিয়ে যদি স্পেশালি কোয়েল নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে কমেন্ট করেন, যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন আর টিকটক বলেন, ওইখানে আসলে কমেন্টগুলো আমি দেখি না বা দেখার সুযোগ পাই না। আমি আসলে ভিডিও আপডেট দিয়ে আমি আসলে দেখার সুযোগ পাই না ওইগুলা। জাস্ট এই 15 থেকে 20 মিনিট আমি সময় নেই বা আধা ঘন্টা সময় নিই আপডেট দেওয়ার জন্য, তারপর আমি রেখে দিই। যদি কারো কোনো প্রয়োজন হয় কাইন্ডলি আমাকে আমার নাম্বারে ফোন দিবেন, বা যদি ফোন ধরতে না পারি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদেরকে কল ব্যাক করবো বা ঘোরাবো। আপনার যা যে কিছু লাগে সব কিছুই আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমার নলেজ যতটুকু আছে আমি ততটুকু আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্যই হচ্ছে যে মানে আমি কিভাবে করতেছি না করতেছি কী করতেছি সবাই যাতে জানতে পারে, বুঝতে পারে, দেখতে পারে এবং শিখতে পারে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর তেমন কিছু না। আলহামদুলিল্লাহ বছরের শেষে সবাইকে জানাই যে সবাইকে বলে রাখি যে লাইফ মানে ব্যবসায়ী যারা আছে পোলট্রি সেক্টরের আপস অ্যান্ড ডাউন থাকবে, আপসেট হওয়ার কিছু নাই, মন খারাপ করারও কিছু নাই। সবাই দৃঢ়ভাবে লেগে থাকেন ইনশাল্লাহ, যেহেতু এটা একটা ভালো একটা বিজনেস। ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে আবার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।